হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সংস্কৃত বিষয় থেকে যে প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ এসএকিউ, এমসিকিউ, সেই প্রশ্নগুলো আজকে আমরা সবিস্তারে আলোচনা করব। আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কিন্তু এটাই। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। প্রথম এমসিকিউ প্রশ্নটা দেখো, রয়েছে গণ্ডকোত্থানম কোথায় দেখা যায়? উত্তর কি আসবে? এই দেখো, পার্বত্য বনময় ভূমিতে। কারণ আমরা যখন আর্যাবর্ত বর্ণনম পড়েছিলাম তখন কি ছিল লাইনটা, যে পর্বত বনভূমিষু ছিল না, গণ্ডকোত্থানম পর্বত বনভূমিষু দৃশ্যতে। তাহলে উত্তর কি আসবে? পার্বত্য ও বনময় ভূমিতে। দ্বিতীয় প্রশ্ন কি, কুবলয় শব্দের দ্বারা কি প্রতীতি হয়, বা কুবলয় শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে নীল পদ্ম, তাই না? পরের প্রশ্ন দেখো, চীনাংশুক কি? এখানে রয়েছে চীন দেশের অংশ, চীনের প্রাচীর, রেশমের বস্ত্র, না একজন রাজা। উত্তর কি আসবে? চীনাংশুকানাং, অর্থাৎ চৈনিক যে বস্ত্রগুলো, অর্থাৎ রেশমের বস্ত্র। পরবর্তী প্রশ্ন দেখো, মহার্ঘ শব্দটির অর্থ কি? মহার্ঘানাং লাইনটা ছিল না, তাহলে মহার্ঘ শব্দের অর্থ হচ্ছে মহান অর্ঘ্য, অর্থাৎ এখানে বহুমূল্য। বুঝতে পেরেছ? পরবর্তী প্রশ্ন দেখো, কর্মযোগ শ্রীমদ্ ভগবত গীতার কোন অধ্যায়ে আছে? প্রথম অপশনে কি রয়েছে? অষ্টাদশ, দ্বিতীয়তে রয়েছে দ্বিতীয়, সিতে রয়েছে চতুর্থ, ডিতে রয়েছে তৃতীয়। তাহলে আমাদের শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কি? কর্মযোগ। তাহলে উত্তর কি আসবে? তৃতীয় অধ্যায়, তাই না? এখানে কর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কোনটা সকাম কর্ম, নিষ্কাম কর্ম, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই না? পরবর্তী প্রশ্ন দেখো, কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন, অর্থাৎ বিশ্বরূপ কাকে দেখিয়েছিলেন? অর্জুনকে। তাহলে এখানে উত্তর কি আসবে? অর্জুন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কি রয়েছে? মুনিবর কন্যে। এখানে মুনিবর কে? মুনিবর কন্যা বলতে কাকে বলা হয়েছে? মাতা গঙ্গাকে বলা হয়েছে। মাতা গঙ্গা কার কন্যা? এই যে জহ্ন মুনির কন্যা। কেন? মাতা গঙ্গাকে যখন রাজা ভগীরথ স্বর্গ থেকে আনয়ন করছিলেন মর্তে, তখন তিনি জহ্নমুনির আশ্রম দিয়ে প্রবাহিত হয়েছিলেন এবং জহ্নমুনির আশ্রমকে ডুবিয়ে দিয়েছিলেন। তখন জহ্নমুনি রেগে গিয়ে মাতা গঙ্গাকে পান করে ফেলেন এবং পরবর্তীকালে ভগবানের অনুরোধে, ঠিক আছে, আর রাজা ভগীরথের অনুরোধে সেই জহ্নমুনি জঙ্ঘা দিয়ে মাতা গঙ্গাকে নির্গত করেছিলেন, অর্থাৎ মুক্ত করেছিলেন। সেই জঙ্ঘা থেকে তাকে মুক্ত করেছিলেন বলে মাতা গঙ্গার আরেক নাম হচ্ছে জাহ্নবী। তাহলে এখানে মুনিবর কন্যে, এখানে মুনিবরকে, মুনিবর হচ্ছে জহ্নমুনি। পরবর্তী প্রশ্ন দেখো, গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে এখানে আচার্য শঙ্কর, যাকে আদি শঙ্করাচার্যও বলা হয়। বুঝতে পেরেছ? পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কুহু। কুহু শব্দের অর্থ কি? এখানে কুহু শব্দের অর্থ কি হবে? অমাবস্যা। পরবর্তী প্রশ্ন দেখো, কথয় বাসু। এখানে বাসুকে, বাসু কথার অর্থ হলো এখানে বালিকা, তাই না? অর্থাৎ এখানে কৌমুদীকে বাসু বলে সম্বোধন করা হয়েছে। কে করেছেন? রাজা ইন্দ্রবর্মা। পরবর্তী প্রশ্ন দেখো, শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি? শশাঙ্ক মানে চাঁদ, আর চাঁদের সংস্কৃত প্রতিশব্দ কি? চন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো, সাধয়ামহ শব্দের প্রতিশব্দ কি? সাধয়াম শব্দের প্রতিশব্দ এখানে কি হবে? গচ্ছামহ, তাই না? যেমন প্রিয় কনক লেখে সম্প্রতি সাধয়ামহ, এই বলে সকলে কি হয়ে গেছিল? নিষ্ক্রান্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ সেই বাসন্তিক স্বপ্নম নাটকটির যে প্রথম অঙ্কটা সেটা শেষ হয়েছিল। তাহলে এখানে সাধয়াম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে গচ্ছামহ, তাই না? পরবর্তী প্রশ্ন দেখো, আর্যভট্ট কে ছিলেন? তাই না? আর্যভট্ট ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন। বুঝতে পেরেছ?
পরবর্তী প্রশ্ন দেখো, বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি? বরাহমিহির রচিত গ্রন্থটির নাম হচ্ছে বৃহৎ সংহিতা। এছাড়া আরো গ্রন্থ রয়েছে লঘু জাতক, বৃহৎ জাতক, তাই না? পরবর্তী প্রশ্ন দেখো যে মৃচ্ছকটিকম কে লিখেছিলেন? মৃচ্ছকটিকম কে লিখেছিলেন? মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা, তাই না? মৃৎযুক্ত সকটিকম অর্থাৎ ওই মাটির পাত্রের যে খেলনা গাড়ি, তাই না, যেটা বসন্ত সেনা থেকে স্বর্ণ সকট নির্মাণ করে দিয়েছিলেন পরবর্তীকালে, তাহলে এর মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা। বুঝতে পেরেছো? দেখো এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের সলভ হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব এসিকিউ প্রশ্নগুলো সম্পর্কে। তাহলে এসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্ন হলো, দেখো কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? উত্তরটি হচ্ছে কুলস্ত্রীদের সঙ্গে স্বর্গের দেবীর তুলনা করা হয়েছে, তাই না? যেমন কোটেশনটা ছিল গৌর্য কুলস্ত্রীয়ঃ, অর্থাৎ আর্যাবর্তের যে কুলস্ত্রীরা তারা দেবী দুর্গার মতো গৌরবর্ণ বিশিষ্ট এবং শুদ্ধ স্বভাবা, তাই না, এবং সমস্ত কার্যে পারদর্শী দেবী দুর্গার ন্যায়। দেবী দুর্গার 10টি হাত রয়েছে, কিন্তু আর্যাবর্তের যে কুলস্ত্রীরা তাদের 10টি হাত কিন্তু নেই, কিন্তু তারা দশভুজার ন্যায় সমস্ত কর্মে পারদর্শিতা দেখায়। পরের প্রশ্ন দেখো যে আর্যাবর্ত কেমন রাজ্য ছিল? আর্যাবর্ত কেমন ছিল? সমগ্র পৃথিবীর মধ্যে উপভোগ্য, স্বর্গলোকের মতো সেবাযুক্ত এবং সুন্দর শোভাযুক্ত ছিল। কেন এমনটা বলা হয়েছে? কারণ আর্যাবর্তের যে প্রজারা রয়েছে তারা সর্বদাই সুখে শান্তিতে বসবাস করত এবং তারা দীর্ঘায়ু, অধিক আয়ু বিশিষ্ট ছিল। এবং সেই আর্যাবর্তে যেমন ধর্মের স্থান রয়েছিল সেখানকার, আর সেখানে সেই যে ধর্মস্থলগুলি ছিল সেখানে মহান মহান আচার্যরা ছিল এবং আচার্যদের সেই উপদেশ, ঠিক আছে, শুনে এই আর্যাবর্তের যে প্রজারা ছিল তারা কি হয়েছিল? সর্বদাই সৎ পথে থাকতো, তাই না? তারা কোনো খারাপ কাজ করতো না। এই আর্যাবর্তের প্রজারা একদম মহেশ্বরের ন্যায় গুণবিশিষ্ট ছিল এবং তারা দেবতাদেরকেও হার মানাতো। এবং এইসব প্রজাদের মধ্যে কখনোই এই গণ্ডক রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কোনো কিছু তাদের উপর প্রভাব পড়তো না, তাই না? তাদের জীবনে কোনো দুঃখ ছিল না, তারা সর্বদাই শান্তিতে বসবাস করতো, কোনো গ্রহ সংক্রান্তি ছিল না, কোনো ভূত বিকার ছিল না। বুঝতে পেরেছো? দেখো পরবর্তী প্রশ্নটা যে বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? এটা কি হবে? শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক বিরচিত চোর চত্বারিংশী কথা গ্রন্থের প্রথম ভাগ, সেটাই হলো বনগতা গুহা। বুঝতে পেরেছো? আর এই চোর চত্বারিংশী কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? আলী বাবা অ্যান্ড দ্য 40 থিপস যে ইংরেজি গল্প গ্রন্থটি রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো যে বিপিনম শব্দের অর্থ কি? দেখো বিপিনম শব্দের অর্থ এখানে হচ্ছে বন। বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন দেখো শ্রীমদ্ ভগবদ গীতার উৎস কি? মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস বিরচিত মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এবং শ্রীমদ্ ভগবদ গীতা কতগুলি শ্লোক বিশিষ্ট ছিল? 700টি শ্লোক বিশিষ্ট ছিল। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখো এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে যে কর্বণৈবহি সংসিদ্ধিম আস্তিতা, এখানে কি হবে? জনকাদয়ঃ। অর্থাৎ এর মানে কি যে জনক আদি রাজারা ভগবত তত্ত্বজ্ঞানী ছিল, কিন্তু তবু তারা কি লোকরক্ষার জন্য, লোকশিক্ষার জন্য তারা কর্ম করত, তাই না? বুঝতে পেরেছো? এর পরেরটা দেখো নরক নিবারিণী, তাই না, কাকে বলা হয়েছে এবং কেন? এখানে মাতা গঙ্গাকে নরক নিবারিণী বলা হয়েছে কারণ তিনি সকল পাপ মোচন করে আমাদেরকে সেই পাপের ভার থেকে মুক্ত করেন এবং নরক থেকে ত্রাণ করেন, ঠিক আছে, সমস্ত কুমতি দূর করেন।
বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন দেখো যে কি রয়েছে, খণ্ডিত গিরিবর। এখানে গিরিবরকে, গিরিবর হচ্ছে না হিমালয় রাজ, অর্থাৎ হিমালয় গিরিশ্রেষ্ঠ হিমালয়, এখানে হিমালয় পর্বতকে বলা হয়েছে, তাই না? পরবর্তী প্রশ্ন দেখো যে রাজার বিবাহের আর কতদিন দেরি ছিল? 4 দিন। দিনও চতুষ্টায়ন রাতও চতুষ্টায়ন। বুঝতে পেরেছো? এটা কিন্তু বাসন্তিক স্বপ্নম থেকে নেওয়া হয়েছে। পরেরটা দেখো, বৈবস্বত নগরম কি, তাই না? বা বৈবস্বত নগরম এর অর্থ কি, এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়েছে। তাহলে এখানে বৈবস্বত নগরম কি? অবন্তী দেশের এটা রাজ্য যেখানে রাজা ইন্দ্রবর্মা রাজত্ব করত, এবং এর সংস্কৃত প্রতিশব্দ কি? যমনগরম, অর্থাৎ যমপুরীকে বা যমরাজের নগরকেও কিন্তু বৈবস্বত নগর বলা হয়, তাই না? পরবর্তী প্রশ্ন দেখো যে কনক লেখা কে? কনক লেখা হলো রাজা ইন্দ্রবর্মার স্ত্রী বা প্রেয়সী, অপর পক্ষে তিনি অবন্তী রাজ্যের রানী। পরের প্রশ্ন দেখো, তদর্থং জীবিতমপি তেজয়ম উক্তিটির বক্তাকে কৌমুদী, তিনি কাকে কি বলেছেন? এটা, এই কথাটা তিনি কাকে বলেছেন? রাজাকে বলেছেন। কেন? যে তিনি সবকিছুতেই বসন্তকে দর্শন করেন এবং বসন্তকে ছাড়া সে একটুকুনো থাকতে পারবে না, অর্থাৎ সে বসন্তকে ছাড়া যদি থাকে সে জীবন ত্যাগ করতেও রাজি আছে, বসন্তের জন্য সে জীবন দিতেও কিন্তু রাজি আছেন। এই শ্লোকটার অর্থ কিন্তু এটাই। পরের প্রশ্ন দেখো, কালিদাস রচিত একটি কাব্য লেখো। কালিদাস রচিত কাব্য অনেক রয়েছে, যেমন গীতিকাব্যের মধ্যে বা খণ্ডকাব্যের মধ্যে কি পাই? ঋতু সংহারম, মেঘদূতম, মহাকাব্যের মধ্যে রঘুবংশম, দৃশ্যকাব্য তথা নাটকের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষিয়ম, মালবিকাগ্নি মিত্রম, তাই না? পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক গ্রন্থ কি? শল্য চিকিৎসা বিষয়ক গ্রন্থ হলো সুশ্রুত সংহিতা, যেটা সুশ্রুত রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বিশাখ দত্ত রচিত নাটকের নাম কি? এখানে বিশাখ দত্ত রচিত নাটকের নাম কি? মুদ্রা রাক্ষস। এটা স্ত্রী চরিত্র বর্জিত একটা নাটক, অর্থাৎ একটা রাজনৈতিক নাটক। তাহলে স্টুডেন্টস দেখো, আমাদের এই ক্লাসে আজ এমসিকিউ এসিকিউ সম্পর্কে কিন্তু পুরোপুরি সবিস্তারে আলোচনা করে ফেলেছি। তোমরা কিন্তু এই ক্লাসটা দেখে নাও এবং তোমরা পরীক্ষায় কতগুলো ঠিক করেছো শর্ট প্রশ্ন সেটা কিন্তু মিলিয়ে নাও। আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো। ধন্যবাদ।